আমাদের মাননীয় নেতা পুরুষোত্তম রায় বর্মন মহাশয়, শ্রদ্ধাস্পদ অভিভাবক মণ্ডলী, আমার মায়েরা বোনেরা, সংগ্রামী ছাত্র যুবক ভাই বন্ধুরা, সুধী এলাকার নাগরিকবৃন্দ, ইতিমধ্যে যারা বক্তব্য রেখে গেছেন আমি সেই বক্তব্যগুলো বিন্দুমাত্র পুনরাবৃত্তি করতে চাই না। শিক্ষিত সমাজ, দেশ কিরকম ভাবে চলছে, লড়াইটাকে কি ইস্যুর উপর আমরা লড়াইটা করতে যাচ্ছি, কেন আমাদের একসঙ্গে লড়াই করা, বিস্তৃতভাবে পূর্ববর্তী বক্তারা আলোচনা করে গেছে। আমাদের এজেন্ডা কি নির্বাচন? আমাদের এজেন্ডার মধ্যে অন্যতম এজেন্ডা হচ্ছে অধিকারের ন্যায়। এই অধিকারের ন্যায়ের মধ্যে এসসি এসটি ওবিসিদের জন্য জাতি জনগণনা, সংখ্যালঘু কি পরিমাণ আছে, এসসি কি পরিমাণ আছে, এসটি কি পরিমাণ আছে, ওবিসি কি পরিমাণ আছে, কার কি অর্থনৈতিক অবস্থান, কাস্ট বেস সেন্সাস, এটা ইউপিএ 2 এর সময় অর্থাৎ 2011 সালে, এটা স্বাধীন ভারতবর্ষের মধ্যে প্রথমবার 2011 সালে এটা শুরু হয়েছিল। এই কাজটা সম্পন্ন হয়নি, সরকারের পরিবর্তন ঘটেছে এবং 2016 সালে সবটা রিপোর্ট কেন্দ্রীয় সরকার হাতে জমা পড়েছে। ডেটা সবটাই রয়েছে নরেন্দ্র মোদী সরকারের হাতে, কিন্তু এই ডেটাগুলো প্রকাশিত হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এই দলটি, এই সরকারটা, তারা এসসি এসটি ওবিসি মাইনরিটি বিরোধী। জিনিসটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। 2026 সালে, এই 2026 সালে সারা দেশ জুড়ে ডিলিমিটেশন হবে, অর্থাৎ বিধানসভার এলাকা পুনর্বিন্যাস, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির এলাকা পুনর্বিন্যাস। এই যে কৃষ্ণনগর এলাকাটা একটা সময় 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিল, ডিলিমিটেশনের প্রেক্ষিতে এই এলাকাটা 6 থেকে আউট হয়ে 7 ঢুকে গেছে। এরকম ভাবে প্রত্যেকটি পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশন হতে যাচ্ছে এবং 2026 সালে এই কাজ প্রক্রিয়া শুরু হবে এবং 2029 পার্লামেন্ট ইলেকশনে দ্যাট উইল বি ইমপ্লিমেন্টেড। এখন যদি কাস্ট বেস সেন্সাসটা প্রকাশিত হয়, কি হবে? এসটি সংখ্যাটা বাড়বে, রিজার্ভ সিটগুলো বাড়বে, শিডিউল কাস্টের রিজার্ভ সিটগুলো বাড়বে এবং তার সাথে সাথে ওবিসি এবং মহিলা সংরক্ষণ তার মধ্যে আসছে। কিন্তু মাইনিটলি বোঝার চেষ্টা করবেন, এই লাইনে আলোচনাটা হয়নি বলে বুঝিয়ে দিচ্ছি। 2026 delimitation will commence its work and by 2029, that is এই পার্লামেন্টের পরের পার্লামেন্ট নির্বাচনে এটা ইমপ্লিমেন্টেশন হবে। অর্থাৎ ধরুন আমাদের ত্রিপুরা বিধানসভা কেন্দ্রে বর্তমানে 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে, বাড়তে বাধ্য। এখন কাস্ট বেস সেন্সাস হলে এসসি রিজার্ভেশন, এসটি সংখ্যাটা বাড়বে, এসটি সংখ্যাটা বাড়বে, আনুপাতিক সিটও বাড়বে। পার্লামেন্টে 543টি সিট আছে বর্তমানে। নাম্বার অফ সিটস উইল ইনক্রিজ। এই নাম্বার অফ সিটস ইনক্রিজের সাথে সাথে কাস্ট বেস সেন্সাসের ডেটাটা যদি সামনে থাকে, এসসি সিটটা বাড়বে, এসটি রিজার্ভ সিট বাড়বে এবং ওবিসি রিজার্ভ সিট হবে, তার সঙ্গে এই মহিলা রিজার্ভেশনটা আসবে। এটা বিজেপি এবং এই বর্তমান সরকার, নরেন্দ্র মোদী সরকার
এই কারণে ডেটাগুলো প্রকাশ করতে চাইছে না, যেটা আমরা ওয়ার্ক শুরু করেছিলাম ইউপিএ 2 জমানায় 2011 সালে, সম্পন্ন হয়েছে 2016 সালের মধ্যে, সমস্ত কিছু রেকটিফাইড হয়ে কেন্দ্রের সরকারের কাছে। আমাদের দাবি কি, এই ডেটাটা প্রকাশ করো। এবং লাস্ট প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আপনারা জানেন সেন্সাস হয়ে থাকে। আমাদের লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে, 2021 সালে হওয়ার কথা হয়নি, কারণ করোনা। বেশ, 21 গেল, 22 গেল, 23 গেল, 24 যাচ্ছে। তোমার কাছে যে ডেটাটা আছে বাবা, এটা প্রকাশ করো এবং ফার্দার তোমরা এটার উপর ফার্দার তোমরা ডেটা নতুন ভাবে তোমরা ডেটাগুলো সংগ্রহ করো। এইটা আমাদের মূল দাবি, যাতে করে এসসি, এসটি, ওবিসি তারা যেন ডিপ্রাইভ না হয়। তার জন্য আমাদের মূল এজেন্ডা কি? এই এজেন্ডা হচ্ছে জাতি জনগণনা করা, তার তথ্যাদি জনসমক্ষে তুলে ধরা, যাতে করে ওই সুপ্রিম কোর্টের যে রুলিং, যে সিলিং অফ 50% এর বেশি রিজার্ভেশন করতে পারবে না। আমাদের এই রাজ্যে ইন এন্ড অ্যারাউন্ড যদিও অনেক ডিবেট রয়েছে, কেউ বলে 27, সরকারিভাবে যেটা বেড়েছে 24% অফ দ্য পপুলেশন আর ওবিসি। সারা দেশে ইন এন্ড অ্যারাউন্ড মোর দেন 40%, আনুমানিক মোর দেন 40% অফ দ্য পপুলেশন আর ওবিসি। এখন এসটি আমাদের রাজ্যে কি এত পার্সেন্ট, এখন সেন্সাস হলে এটা বাড়বে। এসসির সংখ্যা কত? 17, এটা বাড়তে বাধ্য। কাজে নাম্বার অফ সিটস উইল বি ইনক্রিজ ফর পার্লামেন্টারি, ফর অ্যাসেম্বলি। এটা এরা করতে নারাজ। দে আর বেসিক্যালি আদিবাসী, দ্যাট ইজ আদিবাসী বিরোধী, জনজাতি বিরোধী, তারা তফসিলি জাতি বিরোধী, তারা ওবিসি বিরোধী। কাজে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট, আমরা তাই এই নির্বাচনে আমাদের কমিটমেন্ট যে জাতির জনগণনা করাবো এবং ডিলিমিটেশনে আগামী দিন যাতে এই সুযোগগুলো পায় এবং এই 50% যে ক্যাপ সেটা তুলে দেওয়ার জন্য আমরা জাতি জনগণনার কাজ সেন্সাস আমরা ডিমান্ড করছি। এটা আমাদের কমিটমেন্ট টু দ্য পিপল অফ ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়া জোটের 5টা ন্যায়। আজকে এখানে ডাঙ্কির কথা বলে গেছেন, ডাঙ্কি পিকচার ঘটনা। দেশের যুবকরা কাজ পায় না, যাচ্ছে গাজাতে, কাজ পায় না, যাচ্ছে রাশিয়াতে, কাজ পায় না, তারা যাচ্ছে ইসরায়েলে কাজের খোঁজে, কাজের সন্ধানে। কর্মসংস্থান নেই। 2 কোটি প্রত্যেক বছর কর্মসংস্থান সব জুমলা। কিছু করেনি, কাজের কাজ কিচ্ছু করেনি। এই স্বাধীন গত 45 বছরের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট ইজ এট ইটস পিক হাইয়েস্ট বর্তমানে। বেকাররা ফুসছে, কৃষকরা আত্মহত্যা করছে, প্রতিদিন প্রতি ঘন্টা একজন করে কৃষক আত্মহত্যা করছে এই দেশে। ইন্ডিয়া জোট কমিটমেন্ট করেছে আইন প্রণয়ন করবে। কিসের আইন? ওই স্বামী রঙ্গনাথন কমিটির রিপোর্ট মোতাবেক তাদের এমএসপি নির্ধারিত হবে। তারা যদি ফসল নষ্ট হলে 30 দিনের মধ্যে কমিশন গঠন করে 30 দিনের মধ্যে ক্ষতিপূরণ পাবে। দিস ইজ আওয়ার কমিটমেন্ট টু দ্য ফার্মার্স। দেশের অন্নদাতারা যদি আজকে দেখেন, কি আপনারা এখনো তো আন্দোলন চলছে, টিভির পর্দায় দেখেন, খবরের কাগজে পড়েন কিছু, এখনো কিন্তু আন্দোলন চলছে, দেখায় না, দেখাবেও না। একটা অংশের মিডিয়া, যেটা আমরা গদি মিডিয়া বলি, এটা কেন হলো গদি মিডিয়া জানেন? তার প্রেক্ষাপটটা একটু বলি সংক্ষিপ্তভাবে। 2014 সালের আগে
ইউপিএ 2 সরকার, ইউপিএ 1, ইউপিএ 2 মিলে যখন একের পর এক মানুষের স্বার্থে যখন বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম ঘোষণা করছিল, কি এমজিএনরেগা অ্যাক্ট, খাদ্য সুরক্ষা আইন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, স্বাস্থ্য অধিকারের আইন, বনাধিকার আইন, তথ্য জানার আরটিএ তথ্য জানার অধিকারের আইন, এইগুলো যখন একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলছে, এই যে আদানি আম্বানিরা তারা ডমিনেট করতে চাইছিল, তারা দেখলো আরে यूपीए सरकार तो गरीब जनता, किसान के लिए, गरीब जनता के लिए একটার পর একটা স্কিম করে যাচ্ছে। হোয়াট অ্যাবাউট আস? আমাদের স্বার্থে কি? ষড়যন্ত্র হলো যে উৎখাত করতে হবে, মিডিয়া ক্রয় করলো, বিভিন্ন খবরের কাগজে শেয়ার হোল্ডার হলো, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার শেয়ার হোল্ডার হলো, অপপ্রচার করতে লাগলো কি কয়লা ঘোটালা, 2G স্পেকট্রাম, 3G স্পেকট্রাম, স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, চোর 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 করে 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 সারা দেশব্যাপীর মানুষের মানে রিপিট এ ফলসুড 100 টাইমস, ইট বিকাম স্ট্রঙ্গার দেন দি স্ট্রংগেস্ট ট্রুথ। একটা মিথ্যা কথা 1000 বার বলে যাও, এটা ধ্রুব সত্য হয়ে বেরিয়ে আসবে। এই তত্ত্বে বিশ্বাসী সমস্ত মিডিয়া, খবরের কাগজ একের পর এক ইউপিএ সরকারকে বদনাম করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লো। মানুষ বিভ্রান্ত, খেসারত দিতে হলো আমাদের। ইউপিএ সরকার আউট হলো, ক্ষমতাচ্যুত হলো। বলুন বন্ধুরা, সিবিআই এবং সুপ্রিম কোর্ট ডি রাজা, যার বিরুদ্ধে ওই আকাশ খেয়ে নিয়েছি 2G 3G, তাকে ক্লিন চিট কিছু বের করতে পারেনি। তখনকার সিএজি বিনোদ রায় বোধহয়, হ্যাঁ বিনোদ রায়, সে এখন কোথায়? সে এখন বিজেপিতে। সে রিপোর্ট, একটা রিপোর্ট, মন গড়া একটা রিপোর্ট দিল। পরবর্তী সময় তদন্তক্রমে সিবিআই কিছু দিতে পারেনি, সুপ্রিম কোর্টের কাছে যখন আসলো বেকসুর খালাস। 10 বছর সরকার, কয়লা ঘোটালা, একজনকে অ্যারেস্ট করতে পারেছি বলুন? কিন্তু অপবাদ দিয়ে ক্ষমতা কিন্তু দখল করেছে এবং মানুষকে ভুল বুঝিয়েছে। बहुत हो गए महंगाई की मार आपकी बार भारत सरकार। কত ছিল তখন महंगाई की मार? আপনারা শিক্ষিত সমাজ, আই জাস্ট ওয়ান্ট টু রিফ্রেশ ইউর মেমোরি। কাঁচা তেলের দাম এক ব্যারেল প্রায় 139-140 ইউএস ডলার একটা ব্যারেল, কাঁচা ব্যারেল তেলের দাম, কাঁচা তেলের দাম। তখন কি ছিল? 52 to 55 ডিজেল, 61 to 65 রুপিস পেট্রোল। এখন আজকের দিনে কত? লেস দেন 100 কাঁচা তেলের ব্যারেল ইউএস ডলার। ইট ইজ 90 ইউএস ডলার পার ব্যারেল হচ্ছে কাঁচা তেলের দাম বর্তমানে। কেন আজকে তেল, পেট্রোল 100 ছুঁইছি, ডিজেল 100 ছুঁইছি? মানুষে কেন তুমি রিলিফ দিচ্ছ না? আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম তো কমেছে, পেট্রোল ডিজেল তো দাম আর কম হওয়ার কথা, কেন সেটা মূল্য বৃদ্ধি? মানে মানুষ থেকে যেভাবে হোক টাকা স্কুইজ করে নাও। কারণ এখন তো জানেন রিফাইনারি, অয়েল রিফাইনারিও আদানির কাছে, আম্বানির কাছে, রিলায়েন্স কোম্পানির কাছে গেছে। এখানে বলছিলেন, জিতেন বাবু বলছিলেন, রাষ্ট্রীয় সংস্থাগুলো, লাভজনক সংস্থাগুলো, যে পাবলিক সেক্টরগুলো এখন প্রাইভেট করার চেষ্টা হচ্ছে। ওই যে আমি বললাম SC ST বিরোধী, এই পাবলিক সেক্টরে থাকলে তো রিজার্ভেশন স্ট্যাটাস হ্যাজ টু বি মেইনটেইনড। পাবলিক সেক্টরে থাকলে SC ST OBC এদের জন্য রিজার্ভেশন থাকবে। The moment you hand over to the private sector, the status will be lost. কাজে ST SC OBC এই সরকারি চাকুরিতে তাদের কর্মসংস্থান কিংবা এই যে চাকরিতে যোগদান করাটা সংকুচিত হয়ে যাবে। এদের মাইন্ড সেট আপটা হচ্ছে SC ST বিরোধী। এই জিনিসগুলো বন্ধুরা বুঝতে হবে। এ তো নরেন্দ্র মোদী সাহেব তো কাঠপুতলি, শো অফ করছে, সাংঘাতিক পাওয়ারফুল।
একে তো উঙ্গুলো হিলনে পুতুল নাচ করেছে আম্বানি আদানিরা। 1% জনগণের কাছে দেশের 47% অফ দ্য সম্পদ হচ্ছে 1% মানুষের কাছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়েলদি পিপল অ্যান্ড দ্য পুয়ার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। দিনকে দিন এই ধনী এবং গরিবের মধ্যে ফারাকটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এর বিরোধিতা করছি আমরা। আমাদের এক মঞ্চে আসা, আমরা সোশ্যালিজমের পূজারী, আমার সমাজতন্ত্রের পূজারী, তাই আমরা কাছাকাছি এসেছি। আমরা ধর্ম নিরপেক্ষতার পূজারী, আমরা কাছাকাছি এসেছি। আমরা গণতন্ত্রের পূজারী, আমরা কাছাকাছি এসেছি। লড়াইটা জিতেবাবু বলেছেন কর্মসূচি এবং তার বাস্তবায়নের লড়াই। লড়াই পরে হবে। দেশের মানুষ আজকে বিপদের সম্মুখীন। দেশের মানুষকে ওই জায়গা থেকে বের করে আনতে হবে। আমাদের নেতারা, ইন্ডিয়া জোটের নেতারা গ্রাম গঞ্জ চষে বেরিয়ে তাদের থিঙ্ক ট্যাঙ্ক বসে এই জিনিসগুলো, যে মহিলারা, গরিব মহিলারা, তাদের জন্য মহালক্ষ্মী যোজনা, দরিদ্র পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা প্রদান করার ঘোষণা করেছেন এই ইন্ডিয়া জোটের তরফ থেকে। আশা, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি প্রভৃতি কর্মরত মহিলাদের বেতন দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন এই ইন্ডিয়া জোটের তরফ থেকে। কৃষকদের কথা বলেছি। যুব ন্যায়, কেন্দ্রীয় সরকারের 30 লক্ষ শূন্যপদ খালি পড়ে রয়েছে বর্তমানে। অনেক পোস্টগুলো আপনারা জানেন, যদি টাইম মতো ফিল আপ না হয় এগুলো আস্তে আস্তে এবলিশ হয়ে যায়। বর্তমানে 30 লক্ষ। এই যে জিতেন্দ্রবাবু বললেন রেল, এবং রেল যদি বেসরকারি আদানির কাছে চলে যায়, ওই আবার রিজার্ভেশন স্ট্যাটাসটা থাকবে না। আমি বারংবার এই কথাটা বলছি, আমাদের যে মূল দাবি যে জাতিগত যে কাস্ট বেস সেন্সাস, সেটা কতক্ষণ ইম্পর্টেন্ট তার জন্য বারংবার এই কথাটা বলছি। 30 লক্ষ চাকরি দেওয়া হবে। প্রথম চাকরির গ্যারান্টি 1 বছরের জন্য অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে 1 লক্ষ টাকা দেওয়া হবে। গিগ অর্থনীতিতে সামাজিক সুরক্ষা, গিগ শ্রমিকদের জন্য উন্নতর সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা। যুবরশ্মি, যুবদের জন্য 5,000 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন। শ্রমিকদের ন্যায় দেশের সমস্ত ধরনের শ্রমিকদের জন্য স্বাস্থ্যের অধিকার, আইন প্রণয়ন, চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, চিকিৎসা, সার্জারি, চিকিৎসার পরবর্তী পরিষেবা প্রদানের মাধ্যমে এই আইন শ্রমিকদের সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে। শ্রমের সম্মান, এনজিএনরেগা, শ্রমিকদের সহ সমস্ত শ্রমিকদের সর্বনিম্ন মজুরি, যেটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি ছিল, কি ছিল, ভিশন ডকুমেন্টে গ্যারান্টি ছিল, কি ছিল, 340 টাকা করা হবে বলেছিল না? আসল কথা কি জানেন তো? আমার এক বন্ধু, আমি কথা বলছিলাম আজকে, ও আমাকে একটা কথা, সুন্দর কথা বললো। ইয়ার আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা তোমাদের এখানে? নরেন্দ্র মোদী সাহেব তো প্রচুর জ্ঞান। আমি छोड़ो यार नरेंद्र मोदी साहब का गारंटी, ये चाइना माल का और नरेंद्र मोदी का जवान का कोई भरोसा नहीं है। নরেন্দ্র মোদীর কথা আর চায়নার মালের যেমন কোনো গ্যারান্টি হয় না, এর সঙ্গে তুলনা করছে এরা। ঘটনা কত জুমলা করে গেল। একটা মজার কথা শোনাই আপনাদের, সময় আছে তো? একটু আপনারা শুনবেন। এটা না শোনালে আমার খুব কষ্ট হবে। আমি শুনে দিতে চাইছি আপনাদের কত বড় মানে ফ্রড। हर सत्ता एक नई यूनिवर्सिटी। आज भारत में हर तीसरे दिन एक अटल टिंकरिंग लैब खोली जा रही है। आज भारत में हर दो दिन में एक नए कॉलेज बन रहा है। आज भारत में हर दिन एक नई आईटीआई की स्थापना हो रही है। आज भारत में हर साल एक नया आईआईटी और एक नया आईआईएम बन रहा है। आज भारत में हर सत्ता एक नई यूनिवर्सिटी बन रही है। প্রত্যেক সপ্তাহে একটা করে ইউনিভার্সিটি। আচ্ছা, আপনারা হাসছেন, উপরে যারা ভূত প্রেত আছে এরাও হাসছে। এই কথা শুনে কিন্তু সবাই হাসছে, একটা গাধাও হাসবে।
এই আমাদের দুর্ভাগ্য, এত বড় জালিমাল, এত বড় জুমলা, এত বড় ফ্রড, একটা লোক দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন আর যা খুশি তা বলে বেড়াচ্ছেন। আর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আর এই অর্ধভক্তরা মোদি 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 হে তো মুমকিন হে। আর মুমকিন শেষ। ভারতবর্ষের মানুষের জুমলার চোখ কান খুলে গেছে, মানুষ বুঝে গেছে এই ঠক বাদ ছাড়া কিছু না। তাই তো যারা ঠকরা মহা ঠকরা বিশ্রায় না, বিশ্রায় তো। ওই দেখেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মা, এ একটা ঠগ, हेड থেকে देखती यार मेरे से तो बहुत ठग है बीच भाजपा, मेरे को तो इनसे दोस्ती करना है, मैं क्यों सीपीएम के साथ जाऊं, मैं क्यों कांग्रेस से हाथ मिलाऊं, मेरे से बड़ा अगर कोई है तो भाजपा है ठगगिरी में, तो दोस्ती इसी से हमको करना पड़ेगा। গেছে ঠগ, গেছে মহাঠগের কাছে, ঠগ আর মহাঠগ মিলে ত্রিপুরাকে ঠগাচ্ছে। ভোট দেবেন এদেরকে? এরা ভোট চাইতে আসে কোন মুখে? কালকে এখানে দেখলাম ওইদিকে নো এন্ট্রি, এদিকে নো এন্ট্রি। আজকে তো আমরা নো এন্ট্রি, গালিগোড়া যাও, নো ডিস্টারবেন্স, সব দিকে নো এন্ট্রি লাগিয়ে এরা সভা করেছে, বড় বড় কথা বলে গেছে। ইস্যুটা কি? সিপিএম আর কংগ্রেস কেন একটা জায়গা আসলো? আরে বাবা, হ্যাঁ, এমনও তো লোক যারা কমিউনিস্ট ঘরের জন্ম হয়েছে তারা সাংঘাতিক আজকে এখন কি রাষ্ট্রবাদী হিসেবে নিজেকে জাহির করতে চেষ্টা করছে। এরকম তো ঘটনা ঘটছে। কালকে বক্তব্য শুনছিলাম, যেতে 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 কানে বাজছিল, আমি বুঝে গেছি কার গলা এটা। বোঝার চেষ্টা করুন। Yes, we fought against each other. There is no doubt about it. There was no personal animosity. কোন ব্যক্তিগত লড়াই তো ছিল না। আর যারা এই দুটো দলকে বদনাম করেছে, এই জিতেন বাবু, মানিক সরকাররা, নিপেন চক্র, দশরথ বাবুরা কি কমরেডদের বলেছে কি যাও ওখানে খুন করে আসো, সুধীর মুজন, সমীর বর্মা, কেউ অন্যরা কেউ নেতারা বলেছে যাও কমরেড বন্ধুদের মেরে আসো, আগুন জ্বালিয়ে দাও, পুড়ে দাও। A criminal has got no identity. And a criminal, whether he's a CPM supporter, Congress supporter, Bhajpa supporter, they have got no political identity. কিন্তু এদেরকে বর্তমান জামানায় আমরা দেখতে পাচ্ছি ওই সমস্ত দুষ্কৃতিকারীরা আজকে ভাজপার বিভিন্ন পদে বসে আছে, বিভিন্ন নেতৃত্ব দিচ্ছে। তারা পদাধিকারী, তারা রাষ্ট্রবাদী, তারা তোল্লাবাজ, তারা নিগু বাহিনী, তারা কমিশন বাণিজ্যের মধ্যে লিপ্ত। এই যদি হয় রাষ্ট্রবাদের নমুনা, যে জমি বিক্রি করতে গেলে টাকা দাও। আর আজকাল তো খারাপ পাবে না, এক দুটো ক্লাব ব্যতিক্রম থাকতেই পারে। এই ক্লাবগুলো হয়ে গেছে, আগে তো ছিল কি ক্লাবগুলো মানুষের দুঃখ দুর্দশা, খেলাধুলা, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত থাকতো সকলকে নিয়ে। এখন ক্লাবগুলো হয়ে গেছে বিজেপির আতুর ঘর। সবকিছু, সমস্ত কৃষ্টি সংস্কৃতি বিনষ্ট হয়ে গেছে এদের এই জামানায়। আমরা তো এই ত্রিপুরাকে, এই ভারতবর্ষ আমরা দেখতে চাই না। ভারতবর্ষের তারা চাইছে ওয়ান নেশন ওয়ান পোল, তারা চাইছে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ, তারা চাইছে ওয়ান নেশন ওয়ান রিলিজন, তারা চাইছে ওয়ান নেশন ওয়ান পার্টি, তারা চাইছে ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান লিডার, তারা চাইছে ওয়ান নেশন ওয়ান ফুড হ্যাবিট, তারা চাইছে ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম। তারা আমাদের যে মূল হাজার হাজার বছরের যে ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতি, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে একতা, এই জিনিসটা তো হারিয়ে যাবে বন্ধুরা। এই কোন রাষ্ট্রবাদ? এদের রাষ্ট্রবাদ হঠাৎ করে দেখলাম এই ৭৫তম স্বাধীনতা দিবসে হঠাৎ করে ঘর ঘর হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, তিরঙ্গা তিরঙ্গা তিরঙ্গা। জানেন এই তিরঙ্গার মধ্যে স্ক্যাম। রিলায়েন্স কোম্পানিকে ১.৫ টাকা বিল করেছে, ১.৫ টাকা
ও রিলায়েন্স কোম্পানির কাপড় এনেছে, কিনেছে, ফ্ল্যাগ বানিয়েছে, আম্বানিদের টাকা পাই দিয়েছে, দেখলো लाभ হয়নি। अभी क्या करना पड़ेगा? सोचो सोचो सोचो। अभी यह चुनाव आ रहा है, रामलला का प्राण प्रतिष्ठा करना पड़ेगा। तो शंकराचार्य বললো শোনার পরে সাবধান করলো যে নেই, অসম্ভব। একটা হচ্ছে 78 মিনিটের মিনিমাম মুহূর্ত, শুভ মুহূর্ত 78 মিনিটের হতে হয়। পঞ্জিকাতে দেখবেন বিবাহর তারিখ, উপনয়নের তারিখ সব আলাদা আলাদা থাকে। কোন ভারতবর্ষের কোন পঞ্জিকা ওই তারিখে মন্দির উদ্বোধন করা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার শুভ মুহূর্ত ছিল না। আর কি বললেন? মন্দির তৈরি হুয়া নেই। মন্দিরে যে চূড়াটা হচ্ছে ঠাকুরের মাথা, বিনা মাথা কা প্রাণ প্রতিষ্ঠা করোগে তো এখানে অশুভ শক্তির উন্মোচন হবে, যেও না, করো না। नरेंद्र मोदी बोले ना ये तो बकवास कर रहे हैं। हमारा जो लक्ष्य है राम को बेचना, राम को बेच में वोट में फायदा लेना, वो तो बाधा दे रहे शंकर जी, इनको आमंत्रण मत करो, ওদের আমন্ত্রণ করো না। করলেন না শঙ্করাচার্য 4 জনকে। উনি বিষ্ণুর অবতার, এই ডাকাত বিষ্ণুর অবতার সেজে উনি গেলেন। ক্যামেরা ফোকাস রামলালার দিকেও না, ক্যামেরার ফোকাস একদিকে, একজনের দিকে। আরে ওই যে ওখানে যে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল তাদের মধ্যে গরিব কাউকে দেখেছেন? আদানি, আম্বানি, ফিল্ম স্টার অমিতাভ বচ্চন থেকে শুরু করে ওই যে আরো কত কত নায়ক নায়িকা, ওদেরকে দেখতে পেয়েছি। কোথায় একজন এসসি, এসটি, ওবিসি লোককে দেখেছেন ওখানে? গরিব এলাকা, গরিব মানুষকে দেখেছেন? না, দেখেননি। সব ফটোশপ, সব ফটোশপ। কাজে রামকে যারা বিক্রি করতে পিছু পাওয়া হয় না, ধর্মকে বিক্রি করতে যাদের হৃদয় কাঁপে না, এদেরকে কি বলবো? প্রেতাত্মা নাকি? কি বলা চলে এদেরকে? এটা তো প্রেতাত্মা, অশুভ শক্তি। এদের হাতে রামলীলা প্রাণ প্রতিষ্ঠা। এই নির্বাচনে হনুমানের গদা খেলা খাইবো এইবার। এই গদাটা রেডি রাখছে, কোন দিকটা যাইবো কোন দিকটা ঢুকবো কিছু কইতে পারেন না, গদার বাড়ি খাইবো এবার। মানুষের মনে আমাদের ঠাকুর রয়েছে, আমরা বিশ্বাসী। রাজনৈতিক যারা হিন্দু কিংবা সনাতন ধর্মী, তারা হচ্ছে ভাজপার আশ্রয়স্থলে। ধার্মিক যারা সনাতনী, তারা ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে এবং সকল ধর্মের প্রতি যাদের আস্থা, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, ভক্তি, আমরা সবাই ইন্ডিয়া জোটের মধ্যে সামিল হয়েছি। এটাই তো আমাদের দেশ। দেশের প্রিয়েম্বলটাকে তারা সরিয়ে দিতে চেষ্টা করছে। প্রিয়েম্বল, মূল যে প্রিয়েম্বল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens কি justice, social, economic and political liberty কি liberty of thought, expression, belief, faith and worship। এই যে লিবার্টিগুলো চিনে নিতে চাইছে, এই তো সংবিধান যে বাঁচানোর যে লড়াই, তার জন্যই তো লড়াইটা। আমার প্রিয় অত্যন্ত শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী, এই ভোট খুব গুরুত্বপূর্ণ। এই ভোট দেশ বাঁচানোর লড়াই। ভয় পাবেন না। মহাভারতের যুদ্ধে কৌরবদের সঙ্গে হাজার হাজার সৈন্য ছিল, পাণ্ডবদের সাথে কম সৈন্য, কিন্তু ধর্ম ছিল, সত্য ছিল পাণ্ডবদের সাথে। এটা ধর্মযুদ্ধ। এই দেশ বাঁচানোর ধর্মযুদ্ধে আমাদের জিততে হবে, কারণ আমরা সত্যের জন্য লড়াই করছি। আমরা বিশ্বাস করি সত্যি হচ্ছে ভগবান। কাজে এই বন্ধুরা, রতন বাবু দীর্ঘদিন খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, গরিব অংশের মানুষ, মেহনতি মানুষ, তাদের জন্য আওয়াজ তুলছেন। মানুষ সঙ্গে সবসময় সাথী হয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
ওনাকে ভোট দেবেন। আমি জানি কৃষ্ণনগর এলাকার মানুষ গতবার ঢেলে ভোট দিয়েছিল পুরুষোত্তম বাবুকে। কৃষ্ণনগর এলাকায় বহুত সেন্সিটিভ মানুষ, এডুকেটেড মানুষ, আমার থেকে অনেক 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 তারা বোঝদার মানুষ, বেশি বলার অপেক্ষা রাখে না। এবং আই ডোন্ট হ্যাভ এনি আইওটা অফ ডাউট যে কৃষ্ণনগর যেরকম ভাবে পুরুষোত্তম বাবু লিড নিয়েছিলেন গত নির্বাচন থেকে এই উপনির্বাচনের লিডটাকে আরো বাড়াবেন আমার দৃঢ় বিশ্বাস। রামনগর এলাকায় এক্ষুনি আমি এসছি সেন্ট্রাল অবজারভারের সঙ্গে দেখা করে। আমি যে आप लोग का चुनाव ऑब्जर्वर हो, चुनाव क्या आम जनता ভোট দিয়ে পাएंगे? রামনগরে একটা বিশাল অংশের এসসি সম্প্রদায় ভুক্ত, মাইনরিটি সম্প্রদায় ভুক্ত, তারা ভোট কেন্দ্রে যেতে পারবে? এলাকাগুলো চিহ্নিত করে দিয়ে এসেছি, দায়িত্ব নিয়ে বলেছে যে আমরা সব রকম ব্যবস্থাপনা নেব, নির্দ্বিধায় ভোট দিতে যাবেন। যদি মানুষ ভোট দিতে পারে খড়কুটের মতো উড়ে যাবে ভারতীয় জনতা পার্টি, বিপুল ভোটে রতনবাবু জিতবেন। আমাদের মনে বিন্দু মাত্র ডাউট নেই। মানুষ যদি সত্যিকার অর্থে ভোট, যে তার ভোট দেবে, এটা তো গণতন্ত্র সিস্টেম। বাধা দাও। এই বাড়ি বাড়ি যাচ্ছে পোস্টেল যারা এজেড 85 ইয়ার্স এর নেবে এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, এখানেও কারচুপি করার চেষ্টা করছে, পুলিশ এজেন্ট মেরে দিলে ভাগানোর চেষ্টা হচ্ছে, ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। আমি বলবো কমরেড বন্ধুরা, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয়কে জিতুন। বেরিয়ে আসুন। হ্যালো হ্যালো হ্যালো, গণদেবতারা বেরিয়ে আসুন। একটাই তত্ত্বে বিশ্বাস করুন, where the mind is without fear and the head is held high, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথাশীল, এটা বিশ্বাস করুন। কবিগুরু রবীন্দ্রনাথের এই কবিতার উপর বিশ্বাস রাখুন, আস্থা, নিজের উপর আস্থা রাখুন। Fight for the rights of the common people. This is for what we are. কংগ্রেস বন্ধুরা, কমিউনিস্ট বন্ধুরা, যারা কর্মীরা রয়েছেন, বুক চিতে লড়াই করুন, ঘাবড়াবেন না। মানুষের আশীর্বাদ আমাদের সাথে রয়েছে, আর মানুষের সমর্থন আশীর্বাদ থাকলে কিসের কি ভয়? এরা বললাম তো সত্যের জন্য আমরা লড়াই করছি তো। এট দ্য এন্ড অফ দ্য ডে ট্রুথ উইল উইন। দিনের শেষে সত্যের জয় হয়। 10 বছর জুমলাগিরি করে ভেলকি দিয়ে সরকার নরেন্দ্র মোদী সাহেব চালিয়েছে ঠিকই, মানুষের এখন চোখ খান খুলে গেছে। আর ইয়ে তো বলতা और करता कुछ और है, আর ইয়ে তো জুমলা है। সবকিছু তার শিক্ষাগত যোগ্যতা, তার চাপ বিক্রি থেকে শুরু করে যা যা বলছেন সব মিথ্যা মিথ্যা মিথ্যা। আগা গোড়া, টপ টু বটম মিথ্যাচারের উপর বেঁচে রয়েছেন উনি। এই সমস্ত লোক গণতন্ত্রের মাধ্যমে জিতে আসা দেশের জন্য অমঙ্গল। আমরা দল দেশপ্রেমীর দল, এই দলটা মাফিনামা লিখনেওয়ালা কা পার্টি হ্যায়। যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ যে সময়, যখন নেহেরু, গান্ধী এদেরকে অ্যারেস্ট করছিল, তখন সাভারকার এরকে পরবর্তী সময়ে যে মাফিনামা লিখলো, আমার ভুল হয়েছে, আমি আর করব না, মাফিনামা লিখে ছাড় পেয়ে গেল, এ হয়ে গেল বীর। আর আজকে ইতিহাসকে বিকৃত করে জেনারেল নেশন নেক্সটকে মহাত্মা গান্ধী থেকে বড় মাপে নেতা হচ্ছে নাথুরাম গডসে। জওহরলাল নেহরুর থেকে বড় মাপের স্বাধীনতা সংগ্রামী নাকি ওই মাফিনামা লিখলেওয়ালা। এই তো মাফিনামা লিখলেওয়ালা পার্টি যারা পঞ্চম ভূমিকায় অবতীর্ণ ছিল, এরা হয়ে গেছে এখন দেশপ্রেম এবং রাষ্ট্রবাদের তারা মূল হোতা। অবাক লাগে
কাজে বন্ধুরা, এই ভুল আর করতে যাবেন না। আগামী দিন দেশ থেকে উদ্ধার করতে হবে, জেনারেশন নেক্সটকে বাঁচাতে হবে। নেশায় আনা এমন কোন গলি আছে, এমন কোন গলি আছে যেখানে নেশা হয় না? ছাত্র যুব সমাজ নেশার সাথে যুক্ত হয়নি এমন কোন একটা রাস্তা, গলি, পাড়া বলুন এই রাজ্যে? নেশা মুক্ত ত্রিপুরা বানায়েঙ্গে, এই তো স্লোগান ছিল, নেশার সঙ্গে যুক্ত করে দিয়েছে এবং বিশাল বড় কাটপানি খেয়ে বেড়াচ্ছেন বিভিন্ন চুনুপুটি নেতা থেকে বড় নেতারা। কোত্থেকে আসে এত টাকা? এই তো কারচুপি, বর্ডার উন্মাদ, ফাঁকা, অনায়াসে চিনি, অনায়াসে ড্রাগস, অনায়াসে ইয়াবা ট্যাবলেট এসপার উসপার হচ্ছে। এই কি, এই কোন ত্রিপুরা, এই কোন ভারতবর্ষ? প্রত্যেকটি জুমলা হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা ভেঙে চুরমার। কি স্বপ্ন দেখিয়েছিল? এইমস আসবে, হয়েছে ডাবল ইঞ্জিন সরকারের জামানায় এইমস। কি বলেছিল? অ্যাপোলো আসবে, খবরের কাগজে বড় বড় শিরোনাম ছিল, অ্যাপোলো আসছে। এমডির সঙ্গে কথাবার্তা হয়েছে, মানে অ্যাপোলো এসে গেছে। এইমস আসবে, এইমস হবে, ডাবল ইঞ্জিন সরকার। কোথায় এইমসটা? আজকে তো খুঁজে পেলাম না। অ্যাপোলোটা কোথায়? খুঁজে পেলাম না। কি অবস্থা, জিবি হাসপাতাল বিনা চিকিৎসা মারা যাচ্ছে লোক, কিছু নেই। কিসের জন্য ভোট চায় এরা? কোন অধিকারে ভোট চায় এরা? শিক্ষা লাঠি উঠেছে, গেরিকরণ করার চেষ্টা করছে। বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হওয়াতে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। কলেজগুলোতে ফ্যাকাল্টির অভাব। নেট সেট এবং পিএইচডি পাস করা আমার রাজ্যে প্রায় 1400-র উপর বেকার হন্যে ঘুরছে। চাকরি নেই, ফ্যাকাল্টি নেই, প্রোডাক্ট যারা বেরোচ্ছে একই অবস্থা। ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি গত বছর রেজাল্ট 60% অধিক ফেল। এবিবির চাপ দিয়ে পাশ করিয়েছে সকলকে। এরাই তো আগামী দিনে ভবিষ্যৎ, এদের উপর রাজ্যটা বেঁচে থাকবে। বন্ধুরা ভাববেন, আগামী দিন এভাবে চলতে দেওয়া যায় না। এই কৃষ্ণনগরবাসী, আপনাদের উপর আমার একটা আবদার খাটে। আমিও ছিলাম দীর্ঘদিন এই এলাকার প্রতিনিধি। আপনাদের ভালোবাসা, স্নেহ, আদর, মমতা সবটাই পেয়েছি আমি। সারা জীবন ঋণী। দয়া করে যেতাম, এই উপনির্বাচনে দয়া করে একটা প্রতিনিধিত্ব পাঠান, রতন দাসকে পাঠান। আর আশিস বাবু একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ, সফট স্পোকেন। একে জেতাবেন না? ওই কালো, এই যে 18 থেকে 4 বছর যে এই যে কালো দিনগুলোর কথা মনে করুন একবার। এই কালো দিন, বাইক বাহিনী, হেলমেট বাহিনীর অত্যাচার আবার কি চান? উচ্ছৃঙ্খলা চরম সীমায় এসে পৌঁছুক? আমার বিশ্বাস না। কাজ আগামী নির্বাচনে, এই উপনির্বাচনে রামনগরে এই আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাসকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন এবং লোকসভা নির্বাচন ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহাকে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। এই আবেদনটুকু রেখে আগামী পরশুদিন বাংলা শুভ নববর্ষ। সকল গুরুজনদের চরণে আমার প্রণাম নিবেদন করছি। আমার মায়েদের, বোনদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। ছাত্র যুবক ভাই বন্ধুদের আমার সঙ্গে নিবেদন জানাচ্ছি। মঙ্গলময় মায়ের কাছে প্রার্থনা করছি, বিগত দিনের গ্লানি মুছে দিয়ে নতুন একটি